নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ লড়াই। এই মুহূর্তে যখন ভিডিও শুট করছি তখন এই ছবিগুলো আসছে বিধানসভা থেকে, যেখানে বিধানসভায় 58 জন বিধায়ক নিয়ে বিরোধী দলনেতার দাবি জানাতে পৌঁছে গেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আলোচনা করব সেই বিষয়ে। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেসের রাশ নিজের হাতে নেয়, আদেও জনতা কি তার সঙ্গে থাকবে? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা কালকে দিয়েছেন, আর সেই ধর্ণায় যে সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে, উন্মাদনা লক্ষ্য করা গেছে, আদেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার তকমা নেওয়ার পরে, আসল তৃণমূল কংগ্রেসের তকমা নেওয়ার পরেও জনতার থেকে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দূরে করতে পারবেন? দেখাবো আপনাদেরকে সেই ভিডিও। পাশাপাশি এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব মালদাতে। এতদিন আপনারা দেখে এসেছিলেন বিভিন্ন রেল স্টেশন থেকে হকার উচ্ছেদ চলছে, কিন্তু গতকাল মালদাতে দেখা গেল আরো এক অবাক দৃশ্য, যেখানে সাধারণ ছোট ছোট ফুল ব্যবসায়ী কিংবা ফলের যারা ব্যবসা করে রাস্তার ধারে, তাদেরকেও এবারে উঠে যাওয়ার মাইকিং করা হচ্ছে। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। বরাহনগরের সম্মানীয় বিধায়ক সজল ঘোষ মহাশয় তিনি মনে করেন যে হকাররা কেউ গরিব নন, এবং তিনি হকাররা যে গরিব নন তার বিরুদ্ধে কি চমকপ্রদ বক্তব্য দিয়েছেন সেটাও আমি আপনাদেরকে এই এপিসোডেই দেখাবো তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত এক নেতার ছবি, যিনি গরিবদেরকে বাড়ি দেওয়ার জন্য 5,000 টাকা করে কাটমানি নিয়েছিলেন। এখন গ্রামে সভা বসিয়ে সেই 5,000 টাকা করে প্রত্যেকটা মানুষকে ফেরত দিতে হচ্ছে। এবং সর্বশেষে আপনাদেরকে দেখাবো সোশ্যাল মিডিয়ার পাওয়ার কতটা। একটা সোশ্যাল মিডিয়ার পাওয়ারে যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে ক্ষমা চাইয়ে দিতে বাধ্য করে দেয়, সেই দৃশ্যও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং বলবো যে ওই ভিডিও থেকে শিক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে কোনো ভিডিও আপনাদের সঙ্গে যদি কোনো রকম নোংরা কারুকার্য হয় সেটা তুলে ধরুন এবং সেটা সমাজের সামনে নিয়ে আসুন, যাতে দুষ্কৃতী মনোভাবাপন্ন মানুষরা সোশ্যাল মিডিয়াকে ভয় পেতে শুরু করে। এই সমস্ত কিছু বিষয় নিয়ে থাকবে আজকের এই এপিসোড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আজকের এই মুহূর্তের রাজনৈতিক মহলের বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলের সব থেকে বড় যেটা আলোচিত চর্চিত বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কি তৃণমূল কংগ্রেসের রাশ থাকবে? যদি সত্যি করে বলতে হয়, খোলাখুলি বলতে হয়, এই মুহূর্তে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব গ্রুপে বিধায়ক সংখ্যা কিন্তু যথেষ্ট পরিমাণে কম, মাত্র 21 থেকে 22টা। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের প্রতীকটি ছিনিয়ে নেওয়ার যিনি চেষ্টা করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার দখলে রয়েছে 58 জন বিধায়ক। এই মুহূর্তে যখন এই ভিডিও শুট করছি তখন কিন্তু ইতিমধ্যেই বিধানসভা থেকে এই চিত্রগুলো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এসে পৌঁছেছে, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরো 57 জন তৃণমূল কংগ্রেসের বিধায়কদেরকে নিয়ে একেবারে বিধানসভায় বৈঠক করছেন এবং সই ইতিমধ্যেই তিনি জোগাড় করে নিয়েছেন, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেকে বিরোধী দলনেতা হিসাবে পেশ করেছেন। আর এই সই সাবত করা চিঠি এখন পৌঁছে যাবে বিধানসভা স্পিকারের কাছে, আর শুধুমাত্র সময়ের অপেক্ষা, যেখানে বিধানসভা স্পিকার মোহর দিয়ে দেবে যে বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই চিহ্নিত করা হলো। আর যদি এমনটা হয় তাহলে তৃণমূল কংগ্রেসের যে প্রতীক রয়েছে, তৃণমূল কংগ্রেসের যে দলের নাম রয়েছে, সেটা কিন্তু সোজাসুজি চলে যাবে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী রয়েছে তাদের কাছে। কারণ নির্বাচন কমিশনের দেওয়া যে জোড়াফুল প্রতীক তৃণমূল কংগ্রেসের, এটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা নির্বাচন কমিশনই সংখ্যাগরিষ্ঠতার দেখে ডিসাইড করে যে প্রতীকটি আগামী দিনে কাদেরকে ব্যবহার করতে দেওয়া হবে। কিন্তু এই সকল কিছুর ঊর্ধ্বে গতকাল আমি একটি এপিসোড করেছিলাম যেটার নাম ছিল, আপনাদের কাছে দেখতে পাচ্ছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরেই দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলেন, সেটা কিন্তু আজকে প্রমাণিত। মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠাতা, গ্রাস রুট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলটিকে তৈরি করে আজকে বিধানসভার 3টি টার্ম পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী থেকেছেন। এবং যে সমস্ত বিধায়ক আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি ছাড়াই বিধানসভায় পৌঁছে গিয়েছেন নিজেদেরকে বিরোধী দলনেতা হিসাবে জাহির করার জন্য, তারা সকলেই কিন্তু একসময় রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল সিপিএম থেকে বিতাড়িত হওয়ার পরে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পুনরায় রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা দিয়েছেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোগো এবং মুখটিকে ব্যবহার করে নির্বাচনে জয়লাভ করার পরে আজকে কিন্তু এই জায়গায় পৌঁছেছেন। তাই সর্বশেষে এটাই বলতে হয় যে মানুষের বিবেক, নৈতিকতা, এটার কিন্তু একটা অবশ্যই দাম থাকা দরকার। যে মানুষটি এই 58 জন বিধায়কের একসময় মাথায় বসেছিলেন এবং তার মুখ ব্যবহার করে এই নির্বাচনে তারা জয়লাভ করেছেন, তাকে এইভাবে এই বৃদ্ধ বয়সে এইভাবে অপমানিত করা, এটা কিন্তু জনগণ দেখছে। আর যে কোনো রাজনীতিতেই যত বড়ই চালাক চতুর নেতা হোক,
রাজনীতি বৈধ হোক, জনগণই কিন্তু শেষ কথা। আর এটা কিন্তু গতকাল লক্ষ্য করা গেল। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ধর্নায় বসেছিলেন ওয়াই চ্যানেলে, আর ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসার পরে সেই পুরনো দিনের ছবি, যে ছবি কিন্তু লক্ষ্য করা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার। আমরা দেখেছি 2008 সাল হোক কিংবা 2007 সাল হোক, নন্দীগ্রাম আন্দোলন হোক, সিঙ্গুর হোক, অথবা 1993 সালের নো আইডেন্টিটি নো ভোট এই ধরনের আন্দোলন হোক, এই সমস্ত কিছুতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে না সঙ্গে নিয়েই জনতাকে বা তার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই রাস্তায় নেমেছিলেন। আর সেই দৃশ্যই যেন আজকে 73 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল লক্ষ্য করা গেল। আমি দেখাবো যখন 58 জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই এমনটা ঘোষণা করে তারা চলে যাচ্ছে বিধানসভায় বিরোধী দলনেতার পদ নেওয়া এবং বিরোধী দলের তকমা নিতে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় জরাজীর্ণ শরীরে একেবারে ওয়াই চ্যানেলে যখন পৌঁছালেন, তার সঙ্গে মাত্র তৃণমূল কংগ্রেসের 5 থেকে 6টা বিধায়ক এবং 2 থেকে 3টে সাংসদ, কিন্তু কর্মী সমর্থক যারা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, তারা কিন্তু তার এত বাধার সত্ত্বেও হাত ছেড়ে চলে যায়নি। আমি আজকের এই ভয় ভীতির পরিবেশেও দেখাচ্ছি আপনাদেরকে ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কতজন কর্মী সমর্থক গতকাল ভিড় জমিয়েছিলেন, দেখুন। রাজনৈতিকভাবে বিপরীত দিকে থাকতে গেলে অনেক দল হয়তো বলবে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ভিড় এনেছেন, কিন্তু গতকাল যদি খালি চোখে আপনারা দেখেন এই ভিড়টা এই নির্বাচনে এইভাবে দল ভেঙে যাওয়ার পরেও চারটিখানি ব্যাপার নয়। কর্মী সমর্থকরা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের প্রতি যে আবেগের প্রতি যে ভরসা রেখেছে, এই ভিড় তার প্রমাণ। যদিও শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এই বিষয় মানতে নারাজ। তিনি কিন্তু এই ভিড়কে নিয়ে ঠাট্টা করলেন এবং 150 জনের বেশি লোকও হয়নি, এমনটাই তিনি গতকাল বলেছিলেন টেলিভিশনের পর্দায়, দেখুন। আমাকে কি একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন, আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আর করুণ অবস্থা। তারপরে রাজ্যসভা লোকসভা মিলিয়ে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। কোনো বিধায়ককে 20 বার পর্যন্ত ফোন করছেন যুবরাজ, সেই দলের কোট আন কোট, যে তারা অসুস্থ শুনেছিলাম। মনে করেছেন এরকম অসুস্থ হলে ফোন করা যায়নি, স্যালাইন টেলাইন কিছু চলছে। আমি আবার বললাম, রাজনীতিগত দিক থেকে দেখতে গেলে শুভেন্দু অধিকারী মহাশয় যে বক্তব্যটা রাখছেন, এটা তার পলিটিক্যাল অ্যাঙ্গেলের বক্তব্য। যতই তিনি বলুন যে 150 জনের বেশি তো লোক হয়নি, তিনি হেসেছেন দেখে এই ভিড় কিন্তু আক্ষরিক অর্থে এটাই বলে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো পর্যন্ত তার কর্মী সমর্থকরা রয়েছেন, যেটাই একটা দলকে দাঁড় করানোর জন্য সব থেকে বড় শক্তি। একাধিক নেতা যারা আজকে 58 জন পৌঁছেছে এই বিধানসভায় নিজেদের বিরোধী দলের তকমা লাগানোর জন্য কিংবা বিরোধী দলনেতার পদটি পাওয়ার জন্য, হলপ করে বলা যায় যদি তাদেরকে নির্দল প্রার্থী হিসাবে আজকের দিনে এই মুহূর্তেও দাঁড় করিয়ে দেওয়া হয়, 2 থেকে 3 জনের বেশি ওই 58 জনের মধ্যে থেকে জয়লাভ করে আসতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা নরেন্দ্র মোদী। এই ধরনের যে সমস্ত হেভিওয়েট ব্যক্তিত্বর চিত্র রয়েছে, সেই চিত্র যদি তাদের সঙ্গে না লাগানো হয়, নির্দল হিসাবে কারুর জয়লাভ করে আসার ক্ষমতা মিনিমাম পর্যন্ত নেই। তবে এত কর্মী সমর্থকের আবেগের মধ্যেও গতকাল একটি এমন চিত্র দেখা গেল যেটাতে বোঝা গেল যে তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের যারা কর্মী রয়েছে তারা কিন্তু আজও মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে ভালোবাসেন। আমি দেখাবো এই প্রখর 40-45 ডিগ্রি টেম্পারেচারে কলকাতার মাটিতে গতকাল এক বৃদ্ধ মানুষ, প্রায় 80 বছরের ঊর্ধ্বের এক বৃদ্ধ তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্তকে দেখা গেল, যাকে দেখে সম্ভবত আজকের দিনের সে সকল গিরগিটিও লজ্জা পাচ্ছে যারা আজকে শ্বাসকষ্টে ভুগছে আর দল পরিবর্তন করার জন্য কার্যত উঠে পড়ে লেগেছে, দেখুন।
ও আচ্ছা না ও আসে কোথায় এখানে ছটা নিয়ে যাবে তো ওই জন্য যাচ্ছে ঠিক আছে যাচ্ছে কোথা থেকে আসছেন আপনি? আমি একটু যাদবপুর যাদবপুর সুরাঘাট এই এত রোদ এত বয়স কিছু না আমরা বামপন্থী এর থেকে অনেক আগুনের মধ্যে কাজ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন? মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে প্রথম এমপি হয়েছিল, তার একটা ছবি থাকে। তো দিদি আসছেন, কি বলবেন? দিদি বাংলা মাকে উদ্ধার করতে দিদির এই সংগ্রাম, বাংলার মাকে যে অত্যাচার করতে বাংলার, তার উপরে দিদি আমাদের সংগ্রাম করতে শিখিয়েছে। আপনার কত বছর বয়স হলো এখন? 90 বছর। তো 90 বছরে বেরিয়েছেন, এখন তো সরকার বদল হয়ে গেছে, ভয় লাগছে না? ভয় তো, আমার যে শরীরটা দেখছে প্রত্যেকটা হাড় ভাঙা। আমাকে 16 ঘন্টা আমি কোলাতে ছিলাম, ঠিক বাংলাদেশের মোড়ে আমাকে মেরে বেরিয়েছে। ঠিক আছে, যান, সবাই চলে যান। হ্যাঁ, আমি এখন এই ট্রাকটা দেখলে আমার কর্মীরা ইয়ে হবে, হ্যাঁ, সেরকম এখন আমি জানি না। আমার মনে হয় যে কোনো দলের যারা বিশ্বস্ত সৈনিক বা কর্মী রয়েছে তাদের এই ছবিটি, এই ভদ্রলোকের ছবিটি দেখে শিক্ষা নেওয়া উচিত। তো আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি, আপনারা গত 15 বছর একবার এই বৃদ্ধটার যে ইতিহাস রয়েছে ঘাঁটার চেষ্টা করুন, দেখবেন বাড়িতেই বসেছিল। কোনো তৃণমূল কংগ্রেসের নেতা, বিধায়ক, মন্ত্রী, যুব সমাজের নবজোয়ারের কর্মী কেউ এই বৃদ্ধর খোঁজ রাখেনি। হয়তো এই বৃদ্ধ মানুষটি 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসতেন। তারপরে এই পরিবর্তনের নবজোয়ার যারা রয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ যারা তৃণমূল কংগ্রেসে এসে আলোকিত করে বসেছিল আর এই ধরনের কর্মীদেরকে ঘর ঢুকিয়ে রেখে দিয়েছিল, এই ধরনের কর্মীরা 15 বছর কোনো রকম জায়গা পায়নি বা সম্মান পায়নি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় একা ভদ্রলোক মানুষটি প্রখর রোদকে উপেক্ষা করে হয়তো মনে করেছেন যে আবার যাই, পুরনো দিনের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ফিরে যাই এবং নিজের আনুগত্যটা প্রকাশ করি। এখন তো আর ময়দানে সেই ধান্দাবাজদের ভিড় নেই যে ধান্দাবাজদের জন্য এই ধরনের দাদুদেরকে আড়াল হয়ে যেতে হয়েছিল। এদিকে যখন ওয়াই চ্যানেলে ধর্ণা চলছে, সেই ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তার দলের এই ধরনের অবস্থা হয়ে যাচ্ছে, কার্যত দুভাগে ভাগ হয়ে যাচ্ছে দল, তবুও এক ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখলেন এবং তিনি বললেন যে আমি এত সহজে মরবো না যতদিন না পর্যন্ত কেন্দ্র থেকে এই বিজেপি দলকে সরানো হচ্ছে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াই চ্যানেল থেকে তার ইঙ্গিতপূর্ণ বক্তব্য, যেখানে তার প্রত্যেকটা কর্মী সমর্থকদের তিনি এই বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত করতে চাইলেন এবং বললেন যে ময়দান ছেড়ে পালানোর মতো কোনো জায়গা নেই। দেখুন, জ্যোতিবাবু সরে যাওয়ার পর কোনোদিন জ্যোতিবাবুর বাড়ির সামনে গিয়ে কেউ একটা স্লোগান দিয়েছেন? বুদ্ধদেব বাবু হেরে যাওয়ার পর কোনো একদিন তার বাড়ির সামনে কেউ একটা স্লোগান দিয়েছেন? তাহলে আজকে আপনারা আমার বাড়ির সামনে লুম্পেন পাঠিয়ে বলছেন হার্ট অ্যাটাক হয়ে মর। আরে আমি এখন মরবো না যতদিন তোদের সরাবো না। বিজেপির লুম্পেনরা বলছে শোন, একজনকে গুলি করলেও 14 বছর জেল হবে, আর 4 জনকে গুলি করলেও 14 বছর জেল হবে। অভিষেককে গুলি করে দে, কল্যাণকে গুলি করে দে, তৃণমূলের নেতাদের গুলি করে দে। এই তোমাদের শিক্ষা? যারা জীবনটা সোজা হয়ে চলতে পারে না তাদের মাথা উঁচু কি করে হবে? শাসক হবে নম্র, এটা শাসকের ধর্ম। আর শাসক যদি হয়ে যায় দুরাচারী, ভ্রষ্টাচারী, ব্যভিচারী, অত্যাচারী, গণতন্ত্র হত্যাকারী, অ্যারেস্ট করছেন সবাইকে, মনে রাখবেন আপনার দিল্লির সরকার চিরকাল থাকবেন না। বিনাশের শুরু হয়ে গেছে। আরে অত দূর যাচ্ছিস কেন? বস না, তুই কি জানিস 29 হবে না 95 হবে না 26 হবে? তোমরা
করে জেনে বসে আছো। অর্থাৎ মমতা ব্যানার্জির এই বক্তব্য অনুযায়ী তিনি এখনো পর্যন্ত ভরসা রাখছেন 2029 সালের লোকসভা ভোটের ওপর। তিনি ভাবছেন বা তিনি বিশ্বাস করছেন যে আর 3 বছর হয়তো তিনি এই লড়াই চালিয়ে যাবেন, যেহেতু 2029 সালে লোকসভার নির্বাচন রয়েছে। আর গোটা ভারতবর্ষের যে সামগ্রিক চিত্র সেই দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন, তাহলে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের কার্যত মূল্যবৃদ্ধির জন্য নাভিশ্বাস উঠে গিয়েছে। দিকে দিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারাও কিন্তু বর্তমান ভারত সরকারের প্রতি আস্তে আস্তে ক্ষুব্ধতা প্রকাশ করছে এবং ককরোচ হিসাবে নিজেদেরকে দাবি জানিয়ে রাস্তায় নামার চেষ্টা করছে। যেভাবে পরীক্ষার প্রশ্নপত্র বাতিল হচ্ছে তার জন্য ভারতবর্ষের যুব সমাজও ক্ষিপ্ত রয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করছেন যে 2029 সালে হয়তো এই বিজেপি সরকারকে কেন্দ্র থেকে যদি সরানো যায়, তাহলে যে সমস্ত রকম এজেন্সিগুলো দিয়ে বিজেপি এই খেলাগুলো বিভিন্ন স্টেটে খেলছে, সেই এজেন্সিগুলো আস্তে আস্তে পিছিয়ে আসবে এবং ভারতবর্ষের রাজনৈতিক যে পরিস্থিতি সেটার চিত্র হয়তো আবার ঘুরে যাবে। এটার উপরে ভরসা করেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত তার কর্মীদেরকে আগামী 3 বছর উজ্জীবিত রাখার জন্য এইভাবেই রাস্তায় থাকবেন। কিন্তু তার দল যেভাবে 58টা বিধায়ক আলাদাভাবে হয়ে গিয়ে আলাদাভাবে ভাগ হয়ে গিয়েছে, সেটার জন্য তার দলের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে, ইন্ডিজোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই বা ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই হচ্ছে আসল দেখার বিষয়। যাই হোক, এই সমস্ত কিছু বিষয়ের দিকে তো নজর থাকবেই। এবারে আপনাদেরকে একটু নজর ঘোরাতে বলবো মালদার দিকে। দেখুন, আপনারা সকলেই জানেন দিকে দিকে চারিদিকে কিভাবে বুলডোজারের আক্রমণ চলছে এবং বুলডোজার দিয়ে সমস্ত রকম হকারদেরকে উচ্ছেদ চলছে। প্রত্যেকটা স্টেশনেই কার্যত কান্নার ধ্বনি ভেসে আসছে। আর এবারে আমরা দেখলাম রাস্তার মধ্যে যে সমস্ত ছোট ছোট হকাররা রয়েছে, ওই সকালবেলায় মাল কিনে বিকেল বেলায় বিক্রি করেই যারা সন্ধ্যাবেলায় সংসার চালায়, সেই ধরনের ছোট ছোট হকারদেরকেও এবারে রাস্তা থেকে উঠে যেতে বলছে। মালদা থেকে এমনই দৃশ্য ভেসে উঠলো যেখানে পশ্চিমবঙ্গের পুলিশ দেখলাম মাইকিং করছেন এই ছোট ছোট হকারদেরকে সেখান থেকে উঠে যাওয়ার জন্য। দেখুন, বলা হচ্ছে আপনারা সার্ভিস রাস্তার পরে কোনো টাইপের দোকানদারি করতে পারবেন না। সার্ভিস রাস্তা লাগা অঞ্চলে কোনো প্রকারের দোকানদারি করতে পারবেন না। আপনারা নিজেদের সাইডে নিয়ে দোকানদারি করুন। রাস্তার উপরে কোনো প্রকারের দোকানদারি মানা যাবে না। বিভিন্ন রেল স্টেশনের ধারে যে সমস্ত হকারেরা অস্থায়ী ক্যাম্প করে অস্থায়ী দোকান করে নিজেদের রুজি রোজগার চালাচ্ছিল, সেগুলো তো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। যদিও এখানে অনেকেই মত রাখতে পারেন যে তারা অবৈধভাবে জায়গাগুলো অ্যাকোয়ার করে রেখেছিল, কিন্তু এই যে মানুষগুলো যারা শুধু একটা ডালা একটা ঝুড়ি নিয়ে ফল বা ফুল বিক্রি করছে, সকালবেলায় টাটকা জিনিস কিনে দুপুরবেলার মধ্যে বিক্রি করে যেটুকু রোজগার তাদের হয় সেইটা দিয়ে এই সংসার চালানো যাদের মূল হাতিয়ার, তাদেরকেও পুলিশ উঠে যেতে বলছে। এবারে তারা কোথায় সেই জিনিসটা গিয়ে বিক্রি করবে? তারা যদি রাস্তা দখল করে বিক্রি করে, তাদের জন্য কোনো পুনর্বাসনের জায়গা দেওয়া হতে পারে? এত বিপুল সংখ্যক জনসংখ্যা, এত জিনিসপত্রের দাম, সেখানে সাধারণ মানুষের হাতে কাজ নেই, আর তারা হাতে যেটাই পাচ্ছে সেটা নিয়ে কোথাও একটা ছোট্টভাবে ব্যবসা করে খাচ্ছে। আর সেটাকেও তুলে দিতে হবে বর্তমান প্রশাসনের রাস্তাঘাট সুন্দর করার জন্য। অবশ্যই রাস্তাঘাট সুন্দর আমাদের চাই, আমাদের শহরকে চকচকে দেখার মতো দৃশ্যও আমরা দেখতে চাই, আমাদের ভারতবর্ষ আরো উন্নত হোক, এটাই তো আমরা চাই। কিন্তু এরাও তো ভারতবর্ষের সঙ্গী, এরাও তো ভারতবর্ষের জনগণ। এই ছোট ছোট মানুষগুলো সকালবেলায় সামান্য জিনিস কিনে দুপুরবেলার মধ্যে বিক্রি করে বাড়ি চলে যায়, এদেরকেও এইভাবে উঠিয়ে দেওয়া কতটা মানবিক হতে পারে, কতটা যুক্তিযুক্ত হতে পারে, সেটা আপনারা কমেন্টস করে জানান। কিন্তু এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বরানগরের বিজেপির সম্মানীয় বিধায়ক সজল ঘোষ মহাশয় তিনি এক অবাক বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে এই রাজ্যের যারা হকার রয়েছেন তারা কিন্তু কেউ গরিব নয়, তারা সকলেই আমার আপনার থেকেও বড় লোক। দেখুন, আর হকাররা গরিব এই কনসেপ্টটাও মুছে ফেলুন। হকাররা যে গরিব এই কনসেপ্টটা মুছে ফেলুন। হকারের রোজগার আমি বলতে পারি বেশিরভাগ কলকাতা শহরের বেশিরভাগ হকারের মান্থলি রোজগার আপনার ডবল কম বলেছি, আরো বেশি হতে পারে, এটা আপনার ধারণা নেই। হকার গরিব নয়, হকার গরিব নয়। ভোট দিয়েছে তো কি হয়েছে? আমায় কেউ ভোট দিয়েছে বলে তাই আবার লুটো করবে? আমায় কেউ ভোট দিয়েছে বলে আমি বলেছিলাম যে হকারদেরকে রেখে দেবো আমরা? না, আমি বলেছি, আমরা বিজেপি বলেছিল সব হকারকে রাস্তায় রেখে দেওয়া হবে। আরে রাজু পরোটা, আপনি মেসিকে যেতে পেরেছেন? ও মেসিকে জড়িয়ে ধরছে। কি বলছেন আপনি হকার গরিব? দেখলেন, সজল বাবুর সঙ্গে আমি একটুখানি একমত, কিন্তু আবার অনেকটা অমত পোষণ করছি। তার কারণ বিধায়ক সজল বাবু বলছেন সব হকারই নাকি বড় লোক, সব হকারই নাকি 50, 60 হাজার 70 হাজারের বেশি ইনকাম করে। এটা সম্ভব কি হতে পারে? যে সকালবেলায় টাটকা ফুল কিনে বিকেল বেলায় বিক্রি করছে, যে মাথায় সবজির ঝাঁকা নিয়ে ঘুরে ঘুরে রোদের মধ্যে বিক্রি করছে, ভ্যান নিয়ে সবজি নিয়ে বিক্রি করছে, ফল বিক্রি করছে, তারা মাসে 70 হাজার টাকা ইনকাম করে, এটা আজকালকার দিনে মেনে নিতে হবে?
আবার এটাও বাস্তব যে কিছু সংখ্যক হকার রয়েছে যাদের হয়তো মাসে 50,000 টাকার উপরে ইনকাম রয়েছে। তাহলে আপনারা চিহ্নিত করুন, আপনারা সরকারের মধ্যে রয়েছেন, আপনারা চিহ্নিত করুন যে তাদের হকারের মধ্যে ভালো অবস্থা রয়েছে, তাদেরকে দোকানঘর রেন্টে দিন। কলকাতা পুরসভা হোক, পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে ছোট ছোট জায়গা করে দোকান বানানো হোক, তাদেরকে সেটা রেন্টে ব্যবস্থা করুন দেওয়ার জন্য। তারপরে তাদেরকে বৈধভাবে ব্যবসা করতে দিন। আর যারা ছোট ছোট এই ঝাঁকা নিয়ে ঘুরে বেরিয়ে বিক্রি করছে, এই যাদের ফুল তুলে দেওয়া হলো, যাদের ফল তুলে দেওয়া হলো, এদের যদি 50-60 হাজার টাকা ইনকাম থাকতো তাহলে এরা কখনো রাস্তার মধ্যে এই প্রখর রোদে জায়গায় জায়গায় ঘুরে মাল বিক্রি করতো না। এরা নিশ্চয়ই একটা দোকানের ব্যবস্থা করে নিত। আর এটা যদি ধরেই নিতে হয় যে এই হকারদের প্রচুর টাকা ইনকাম, তাই জন্য তাদেরকে উচ্ছেদই করে দিতে হবে, তাদের পেটের রুজি রোজগারই মেরে দিতে হবে, তাহলে এটাও তো বর্তমানে ভারতবর্ষে লাগু করা উচিত। প্রত্যেকটা বিধায়ক, প্রত্যেকটা সাংসদ আজকে লক্ষাধিক টাকা মাইনে পেয়ে থাকে। ঠিক আছে, তাদের কর্মের মানুষের জন্য তাদের কর্ম করতে হয়, নিশ্চয়ই তাদের মাইনেটা জরুরি রয়েছে তাদের সংসার চালানোর জন্য। কিন্তু বিধায়ক বা সাংসদেরা যে সুবিধাগুলো পায়, আজকালকার দিনেও বিধায়কেরা টেলিফোন বিল পাচ্ছে, আজকালকার দিনেও বিধায়কের যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে সামান্য সংখ্যক 15 টাকা 20 টাকায় ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে। আজকালকার দিনে বিধায়ক সাংসদদের একাধিক জায়গায় ছাড় দেওয়া হচ্ছে, তাদেরকে সাবসিডি দেওয়া হচ্ছে, সমস্ত কিছু জায়গায় তারা সাবসিডি পাচ্ছে। কেন তারা এটা পাবে? তারা তো জনপ্রতিনিধি, তারা তো জনগণের জন্য কাজ করছে। আর জনগণের জন্য কাজ করে এত সুবিধাই বা তাদের কিসের জন্য প্রয়োজন রয়েছে? ন্যূনতম বেতনটি তুলে নিয়ে জনসেবাই করা যেতে পারে, কিন্তু তা না করে তারা তাদের এমএলএ হোস্টেলে ব্যাপক ব্যাপক সুবিধা নেবেন এবং সমস্ত জায়গায় সাংসদেরা বিনামূল্যে ঘুরে বেড়াবেন, ট্রেনের ভাড়া মকুবভাবে, টেলিফোনের বিল পাবেন, কম পয়সায় ক্যান্টিনে খাবার পাবেন। আর সাধারণ মানুষ 2 পয়সা ইনকাম করে নিলেই তখনই সেটা নানা রকম পলিটিক্যাল দলের নেতাদেরকে এই ধরনের বক্তব্য রাখতে হবে। আর এদিকে বিধায়ক জনপ্রতিনিধিদের কথা বলতে বলতে মনে পড়ে গেল, আপনাদেরকে দেখাবো একটি গ্রামের দৃশ্য যেখানে তৃণমূল কংগ্রেসের সরকার যখন ক্ষমতায় ছিল তখন সেখানকার বাবুরা, সেখানকার লোকেরা, পঞ্চায়েতের মেম্বাররা কত টাকা কাটমানি তুলেছে গতকাল দেখা গেল। তৃণমূল কংগ্রেসের এরকমই এক পঞ্চায়েতের মেম্বার প্রত্যেকটা বাড়ি বাড়ি পাইয়ে দেওয়ার জন্য 5,000 টাকা করে কাটমানি নিয়েছেন গ্রামের সেই গরিব মানুষদের কাছে। গতকাল সমস্ত গরিব মানুষ তার বাড়ির দুয়ারে পৌঁছেছিল এবং সালিশি সভা ডেকে গ্রাম থেকে প্রত্যেক জনকে 5,000 টাকা করে ফেরত দিয়ে দেওয়া হলো। আমি দেখাবো আপনাদেরকে সেই দৃশ্য, দেখুন। আপনি কিসের জন্য টাকা দিয়েছিলেন? বাড়ি করার জন্য? আপনি টাকাটা আজকে বুঝিয়ে আপনি টাকাটা ঘুরে পেলেন তো? হ্যাঁ পেয়েছেন তো? কি কারণে দিয়েছিলেন আপনি? ওই ঘরের জন্য টাকাটা আজকে বুঝিয়ে পাইলেন তো? হ্যাঁ পেয়েছি। পশ্চিমবাংলা জুড়ে নামখানার এই শিবরামপুর অঞ্চলকার ব্যতিক্রম নয়। সরকারি প্রত্যেকটা ফান্ডের কোটি কোটি টাকা গরিব মানুষের যারা পাও না যে টাকা, সেই পরিষেবা থেকে তাদের বঞ্চিত করে এই কাটমানি তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা মাথাটা সমস্ত ভোগ করেছে টাকা নিয়ে। আর গুটি হিসাবে ব্যবহার করা হয়েছে এই রাজা লায়েদের মতো ছেলেদেরকে। টাকা এই টাকাটা কাকে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? রাজালয় আমাদেরকে বলেছিল যে আপনাদের তো কিছুটা বাড়ি উঠে গেছে, তাই পাকার বাড়ি দেখলে আপনাদেরকে টাকা দেবে না, আপনি যদি 5,000 টাকা দেন তাহলে আপনাদের টাকাটা আমরা স্যাংশন করবো। অর্থাৎ গরিব মানুষ হচ্ছে ফুটবল, যেদিকেই যাবেন সেদিকেই কোনো না কোনো পলিটিক্যাল পার্টি বসে রয়েছে, হাতে একেবারে ছাঁকনি নিয়ে আপনাকে ছেঁকে নেবে। এই ধরনের দৃশ্য দেখুন আপনারা, যে একটা গরিব মানুষ সে বাড়ি পাবে, সেই বাড়িরও কাটমানি নিয়েছে 5,000 টাকা করে এই পঞ্চায়েতের মেম্বারেরা। আর এই দৃশ্য গোটা পশ্চিমবঙ্গ জুড়েই হয়েছে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, মন্ত্রী, কাউন্সিলর সকলেই এই ধরনের চুরি জুচ্চুরি করে এসেছে। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কোনো রকম দাগ আজ পর্যন্ত কিন্তু কোনো বিরোধী দলের লোকেরা লাগাতে পারেনি এবং কোনো রকম প্রমাণও তার এগেনস্টে জোগাড় করতে পারেনি, যার জন্য কোনো রকম ক্রিমিনাল কেস এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে নেই। কিন্তু তার নিচের তলার যে সকল সৈনিক তৈরি হয়েছিল এই গত 14-15 বছরে, তারা প্রত্যেকটাই এইভাবে দিনের পর দিন দলটাকে উইপোকার মতো শেষ করেছে এবং গরিব মানুষদের মনে একটা রাগের সৃষ্টি হয়েছে এই ধরনের মানুষদের জন্যই। আর এরকম নেতা, মন্ত্রী, এমএলএ আজও তৃণমূল কংগ্রেসে বর্তমানে রয়েছে, যার জন্যই ওই 58 জন বিধায়ক দেখছেন না, এরা অনেকে বলছে নাকি ইডি সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাচ্ছেন না। আলাদাভাবে তারা বিজেপির দরজা খোলা নেই বলে আলাদাভাবে একটা বিরোধী দলের তকমা জোগাড় করে এই বিরোধী দল বিধানসভায় কাজ করবে, যারা গঠনমূলকভাবে আলোচনা করবে এবং বিজেপির কোনো নীতির এগেনস্টেই তারা বেশি সেইভাবে ধর্ণা বা আন্দোলন করবে না। এটা অনেকেই রাজনৈতিক মহলে বলছেন যে এই 58 জন নাকি ইডি সিবিআই এর হাত থেকে বাঁচার জন্যই এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। আপনারা কি মনে করেন কমেন্টস করবেন অতি অবশ্যই। আমি আপনাদেরকে এরপরে দেখাবো সোশ্যাল মিডিয়ার পাওয়ার কতটা। সোশ্যাল মিডিয়ার পাওয়ার যে আপনারা আজকালকার দিনে অনেকেই ভাবেন খুব একটা নেই,
নেই, কিন্তু না, সোশ্যাল মিডিয়ার পাওয়ার কিন্তু ভারতবর্ষে দিনের পর দিন বাড়ছে। এবং আপনাদেরকেও বলবো, আপনাদের সাথে বা এলাকার মধ্যে কোনো রকম অরাজকতা যদি আপনারা দেখেন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন এবং সেই ভিডিওটাকে শুট করে নিজের সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিন। দেখবেন সেই ভিডিও ভাইরাল হলে সকলেই ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে। আমি আপনাদেরকে একটি ভিডিও গ্রামের দেখাবো। সেখানে একটি গ্রামে একজন হিন্দু যুবক মুসলিম এক মেয়েকে বিয়ে করেছিল এবং সেখানে এখন তো জানেন 1 মাসের মধ্যেই গ্রামে গ্রামে বহু জায়গায় দাদা পরিণত হয়েছে। কেউ তুলসী গাছে জল পড়েছে কিনা সেটা দেখতে যাচ্ছে, আবার কেউ বাড়িতে মন্দিরে পুজো হচ্ছে নাকি সেটা দেখতে যাচ্ছেন। সেরকমই কিছু সংখ্যক দাদা তারা পৌঁছে গিয়েছিলেন ওই পরিবারটিতে এবং তাদেরকে হুমকি দিয়েছিলেন যে মুসলিম মহিলাকে বিয়ে করে এই গ্রামে থাকা যাবে না, এখানে সকলেই কিন্তু হিন্দুরা বসবাস করে। আমি দেখাবো আপনাদেরকে পুরোনো দিনের সেই ভিডিওটা, এবং এই ভিডিওটা যখন দেখবেন, এই ভিডিওটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় বহু মানুষে ভাইরাল করেছিল এবং তার পরবর্তীকালে এই যে যুবকেরা সেখানে দাদাগিরি করতে গিয়েছিল তারা আজকে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছে। প্রথমে আমি আগের ভিডিওটা দেখাই, তারা যে ঘটনাটা ঘটিয়েছিল সেই বৃদ্ধ মানুষের বাড়িতে গিয়ে। দেখুন, এখানে কমপ্লেন আসছে, বাড়িতে বাড়িতে কি নামাজ টামাজ পড়ে? বাবা কি ধর্ম চেঞ্জ করে নিয়েছে? তাহলে ওকে এই জায়গা থেকে চলে যেতে বলো। হিন্দু পাড়ার মধ্যে একটা মুসলিম ফ্যামিলি থাকবে, আর আশেপাশে কালচার নষ্ট হচ্ছে, কমপ্লেন আসছে। একটা অন্য ধর্মের মেয়ে এখানে থাকছে, অন্য ধর্মের মেয়ে গরু ফরু যদি নিয়ে আসে, গরু ফরু কেটে নিয়ে আসে, তখন ঘোষপাড়ার মধ্যে মন্দির রয়েছে পাশে, শীতলা, তাহলে ওইটাই বলছি, তাহলে অ্যালাউ করবে না যদি নিয়ে আসে? বাড়িতে থাকলে তো সমস্যা আছে। আমি তো বাঙালি না। হ্যাঁ, তো বাঙালি হয়ে একটা হিন্দু ঘরের লোক হয়ে তুমি এই জিনিসটা কি করে অ্যালাউ করছো? বাঙালি ধর্মের ছেলে হয়ে তুমি, হিন্দু ধর্মের সনাতন ধর্মের ছেলে হয়ে তুমি এই জিনিসটা কিভাবে অ্যালাউ করছো বাড়িতে? আশেপাশের লোক কমপ্লেন করছে, এই জিনিসটা হচ্ছে, তাই তোমাকে আসো ভালো করে বললাম, এটা তোমাদের পাড়ার লোক হিসেবে বলতে আসলাম। এই জিনিসটাকে একটু দেখো, কথা বলো। যদি কমপ্লেন হচ্ছে যে হিন্দু পাড়ার মধ্যে একটা মুসলিম কমিউনিটির মানুষ সেখানে বসবাস করছে দীর্ঘদিন ধরে, সে ধর্ম চেঞ্জ করে নিয়েছে, তার ধর্ম যখন চেঞ্জ করে নিয়েছে তাহলে সে অন্য জায়গায় চলে যেতে বলো, সেই জায়গায় চলে যেতে বলো। এটা 10 বছর হয়ে গেছে, এতদিন মানুষ বলেনি, আমি আজকে বলতে আসলাম। আমাদের এগুলো দায়িত্ব রয়েছে, রামনগরের একজন আছে, আমাদের এগুলো বলার দায়িত্ব, কর্তব্য। এগুলো চেঞ্জ করা উচিত, যেহেতু আমাদের এটা পাড়াটা হচ্ছে হিন্দু ধর্মের পাড়া, তো এটা কেউ অ্যালাউ করবে না। আর এগুলো অ্যালাউ করার দরকার এখন বর্তমানে প্রয়োজন নেই কারো। আগে যেটা হয়েছে কেউ বলিনি, কেউ করিনি, বা কেউ হয়তো গায়ের জোরে করে রেখেছে, কিন্তু এখন বর্তমানে আমি বলছি এখন বর্তমানে এগুলো করাটা উচিত না। এটা ফ্যামিলিগত বা পাড়ার লোক হিসেবে, আত্মীয় হিসেবে তোমরা এগুলো বলে গেলাম ভালোভাবে। বৌদি, এই জিনিসটা বলো, যেহেতু ধর্ম চেঞ্জ করে নিয়েছে তো ওর জায়গায় চলে যেতে বল। মানে আমরা একটা নতুন যুগে ঢুকে পড়েছি যে আমাদের বাড়িতে গাছে, আমরা তুলসী গাছে আমরা জল দিচ্ছি কিনা সেটাও কোনো না কোনো কমিটি থেকে লোক এসে দেখে যাবে। আমার বাড়িতে ঠাকুরের মন্দির রয়েছে নাকি সেটাও কোনো না কোনো কমিটি থেকে দেখে যাবে। আমার ঘরে আমি ট্যাক্স দিয়ে আলাদা করে, আমি ব্যক্তিগতভাবে সরকারের একজন নাগরিক, আমার কেনা জায়গার কেনা ঘরে আমি হিন্দুকে রাখছি না, মুসলমানকে রাখছি না, খ্রিস্টানকে রাখছি না, শিখকে রাখছি, সেটাও দেখার জন্য একদল গোষ্ঠী ইতিমধ্যেই উৎপন্ন হয়ে গেছে। আর সেটাই আপনাদেরকে দেখালাম যে এইভাবে বাড়িতে গিয়ে এক বৃদ্ধ মানুষের হেনস্থার ছবি দেখলেন, যেখানে তারা দাবি করছে যে কেউ একজন মুসলিমকে বিয়ে করেছে, তার জন্য গ্রামের মানুষ কমপ্লেন করছে আর তাকে এখান থেকে থাকা যাবে না, চলে যেতে হবে। সোশ্যাল মিডিয়ায় ছিছি হয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, নতুন প্রজন্মের মানুষরা এই ধরনের মনোপ্রবৃত্তিকে একেবারেই নিন্দা করে, আর তারপরে এই ধরনের কমিটিদের উপর চাপ আসে এবং সেই ব্যক্তি আবার সেই বৃদ্ধের বাড়িতে গিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে আসে এবং সেই ঘটনা ধামাচাপা দেওয়ারও চেষ্টা করে। দেখুন, শোনো দাদা, আগের দিনে আমরা একটা ভিডিও আমাদের একটা ভাইরাল হয়েছে, সেই কারণেই আমি আবার আসা, ঠিক আছে? তো সেই কারণে আমি তোমাকে বলতে এসেছি, আমাদের আশেপাশের লোক যারা কমপ্লেন করেছিল সেটা হয়তো কিছু কারণে হয়তো ভুল জিনিসটা হয়েছিল, ঠিক আছে? তার জন্য তোরা ভুল ভেবে এসেছিলিস, আমরা তো ভুল শুনেছিলাম, ঠিক আছে? আমরা ভুল শুনেছিলাম, তার জন্য এসেছিলাম। যাই হোক, তোমাদের মধ্যে যে জিনিসটা হয়েছে তার জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ভুলভাল কথাও হচ্ছে, তোমার যদি কিছু বলার থেকে তুমি বলতে পারো। বলবো বলতে সেদিন যা হয়েছে জিনিসটা ভালো হয়নি প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যা হয়েছে সেটা মোটামুটি আমরা মিটিয়ে নিয়ে নিজের মধ্যে তোদেরকে একটু ভুল ভাল বাজিয়ে বুঝিয়ে এসব তোদেরকে করিয়েছে। তুমি বলো যে আমাদের বাড়ি গরুর মাংস আনা হয় না, আর তেও হয় না, কে কি ভুল বলে বলছে আমি জানি, সেটা আমি বলতে পারবো না। গরুর মাংস বল, তারপরে নামাজ পড়া, এসব আমাদের বাড়িতে হয় না। ওর মতো যাও যেখানে থাকে ও সেখানে গিয়ে নামাজ পড়ে, নামাজ ওর তো গেছে, তো কি বলে ওটা শিখের বাগানে নামাজ পড়তে যায়, নামাজ পড়বো, ওর নামাজও পড়বে, আমার তো কিছু বলো না, আমি কেন বলতে যাবো? এটা ফ্যামিলিগত ব্যাপার, আমরা নিজেরা বসে মিটিয়ে নিয়েছি, ঠিক আছে? সেটা মানুষকে বুঝতে হবে। আর কিছু সোশ্যাল মিডিয়া আছে, ছোট ছোট মিডিয়া আছে, তারা এই জিনিসটা ভুলভাবে ছড়িয়েছে আর মানুষকে ভুল বোঝাচ্ছে,
ঠিক আছে? এগুলো তুমিও এই জিনিসটাকে কিছু যদি বলার থাকে কিছু বলতে পারো। আমরা এগুলো প্রশ্রয় দিচ্ছি না, তাহলে তো আমরা সেরকম ভাবে সেরকম অ্যাকশন নিতে পারবো। কিছু মানুষ যেটা বলছে যা স্যার বলার মতো বলছে, সোশ্যাল মিডিয়াতে আমি কাউকে আটকাতে পারবো না। সোশ্যাল মিডিয়াকে কি বলবে না বললে আমরা তো তাদের মুখ বন্ধ করতে পারবো না। তো এই হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার। আপনারা যেখানেই আপনাদের সঙ্গে অন্যায় হতে দেখবেন, আপনারা শুধুমাত্র একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন, দেখবেন প্রশাসন থেকে শুরু করে সকলেই কিন্তু মানুষের চাপে পড়ে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। হ্যাঁ, হয়তো 2 দিন দেরি হবে, হয়তো 3 দিন দেরি হবে, তার আগে আপনার উপরে অনেক ব্যাপক রকমের ক্ষোভ আছড়ে পড়বে, কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা নৈতিক পাওয়ার রয়েছে। দেখছেন না, দিকে দিকে বহু প্রতিবাদী মানুষের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারত সরকার থেকে ডিলিট করে দিতে বাধ্য হচ্ছে তারা, যার কারণ সোশ্যাল মিডিয়াকে একটা সিস্টেম ভয় পেতে শুরু করেছে। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন এবং সোশ্যাল মিডিয়ায় আপনার সঙ্গে আপনার পরিবারের ওপর কোনো রকম অন্যায় হলে সেটাকে ভিডিও করে ভাইরাল করে থাকুন। যাদের ক্ষমতা রয়েছে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখুন। আপনার বাড়িতে এই ধরনের অরাজকতা হলে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করুন। দেখবেন প্রশাসনও এই ধরনের ঘটনার প্রমাণ পেলে অতি শীঘ্রই ব্যবস্থা নেবে। আজকের ভিডিও এই পর্যন্তই রইল। ততক্ষণ আপনারা সকলে সাবধানে থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।